টানতে নিয়ে গিয়ে গাছের সঙ্গে শক্ত করে বেঁধে দিল। জ্যোৎস্নার কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন। তোমাকে ছাড়া বেঁচে আমি কি করব? তার থেকে মরণই ভালো, একসঙ্গে মরতে তো পারবো। আমি মুগ্ধ হয়ে ওদের অভিনয় দেখছিলাম। মনে হলো যাত্রা নয়, যেন কোনো সত্যি ঘটনা চোখের সামনে ঘটছে। নিজের অজান্তেই চোখের কোণে জল জমে উঠেছিল। দেখতে দেখতে গায়ের লোকজন জমিদার মশাইয়ের নির্মম নির্দেশে ওদের গায়ে তরল ঢালতে শুরু করলেন। তারপর আগুন ছুড়ে দিল ওদের দিকে। দাও দাও করে জ্বলে উঠল সব। একেবারে সত্যিকারের আগুনের মতো জ্বলছে যেন চারদিক। হঠাৎ নায়ক নায়িকার অদ্ভুত পরিবর্তন দেখতে পেলাম। ওরা কর্কশ স্বরে চিৎকার করে উঠল, আমাদের জ্বালিয়ে মারতে চাইছিস? বন্ধুরা, ইন্ট্রোটা শুনে তো বুঝে গেছেন যে গল্পটা কতটা ইন্টারেস্টিং। বন্ধুরা, সম্পূর্ণ গল্পটা শুনে পুরো গল্পটার মজা লুফে নিন। বন্ধুরা, আপনারা শুনছেন গ্রামীণ ভূত, আমি আছি আপনাদের সাথে তাসফিক আব্দুল্লাহ। আপনারা বাকি গল্পটা এনজয় করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ট্রেন যখন খোয়াইগড় স্টেশনে এসে পৌঁছলো তখন বেশ রাত। এই খোয়াইগড়ে আমার মামার বাড়ি। নানান ব্যস্ততায় বহু বছর আসা হয়নি এ পথে। সকালে মাসির ফোন পেয়ে রাত বিরেতে এইভাবে ছুটে আসতে হলো। মাসি জানিয়েছে দাদুর শরীর ভীষণ খারাপ, তাই চলে এলাম। কিন্তু এতদিন বাদে এদিকে এসে রাস্তাঘাট কিছুই চিনতে পারলাম না। ঠিক মনে পড়ছে না স্টেশন থেকে নেমেই ডান দিকের রাস্তা নাকি বাঁ দিকের। তাছাড়া দাদুর জন্য হাতে করে কিছু তো নিয়েও আসা হয়নি। আশপাশে কি আদৌ কোনো দোকান পাবো? স্টেশনের ওদিকটা করে একটা ফলওয়ালা বসে আছে মনে হলো। যাই, গিয়ে দাদুর জন্য কিছু ফল কিনে আনি। দাদা, আপেল কত করে? 120। ভালো আপেল হবে দাদা, নিয়ে যেতে পারেন, একেবারে কাশ্মীরি। আর বেদানা? বেদানা 130, পুরো চিনির দানা, খেলে রক্ত, চাইলে কেটে দেখিয়ে দিতে পারি। না না থাক, কাটাকাটির দরকার নেই, আমাকে বরং 1 কেজি করে দিয়ে দিন। আচ্ছা দাদা, জোড়া বটতলা কোন দিক দিয়ে যাব? এই তো এই দিক দিয়ে গিয়ে ডান দিকে। এত রাতে কোনো রিক্সা বা গাড়িও পেলাম না। হাঁটতে শুরু করে বুঝতে পারলাম রাস্তাটা আমার একেবারে অচেনা নয়। আসলে রাতের অন্ধকারে স্মৃতির চাদরে ঢাকা সবকিছুকেই অচেনা লাগে। এই রাস্তা শেষে মোড় ঘুরলেই তো মামার বাড়ি। দূরে দাঁড়িয়ে মামার বাড়ির দিকে তাকাতেই মনের মধ্যে হাজারো স্মৃতির ঝাঁপি খুলে বসল। কিন্তু মামার বাড়ির সামনে পৌঁছে হোঁচট খেলাম। বাইরের দরজায় বড় একটা তালা ঝুলছে। তার মানে দাদুর কি বাড়াবাড়ি হলো? তাকে নিয়ে কি হাসপাতালে ছুটেছে সবাই? মাসিকে ফোন করতেই যাব, ঠিক সেই সময় একটা কাশির শব্দ শুনতে পেলাম। শব্দটা আসছে বাড়ির ভিতর থেকে। উঁকি মেরে দেখি নিচতলার শেষের ঘরে আলো জ্বলছে। ওটাই তো দাদুর ঘর। তার মানে ওরা দাদুকে রেখে কি কোথাও চলে গেছে? আমি বাইরে থেকে ডাক দিলাম, কেউ আছো? মামা, মামা, আমি সিধু, কেউ আছো? এত ডাকাডাকির পরেও ভিতর থেকে কাশির শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। আমার হাঁক ডাকের চোটে পাশের বাড়ির একজন দরজা খুলে বেরিয়ে এলেন। এই, তুমি ইন্দুর ছেলে না? হ্যাঁ। বাবা, কত বড় হয়ে গেছো। তা এখন কি করছো? এমএসসি কমপ্লিট, এখন জব খুঁজছি। ও, ভালো ভালো। আসলে দাদুর শরীর খারাপের কথা শুনে এসেছি। এখন দেখছি বাড়িতে কেউ নেই। ও, আরে ওদের এখন এখানে পাবে না তো, ওরা তো সব যাত্রা দেখতে গেছে। যাত্রা দেখতে গেছে? হ্যাঁ, বিন্টির মা তাই তো বললো। ওই লিচুতলার মাঠে একটা ভালো পালা এসেছে, তাই সন্ধে হতে না হতেই সব চলে গেছে। আমার তো বাড়িতে হাজারো কাজ, বাড়ি থেকে কি বেরোনোর জো আছে? তার মধ্যে আমার ছেলেটা ওদিকে কি কুকম্ম করছে কে জানে। ওই, পড়তে বসলি? কাল থেকে যে পরীক্ষা, আমার ভালো লাগে না। মামার বাড়ির লোকেদের ওপর ভীষণ রাগ হলো। একেতেই আমাকে ডেকে নিয়ে সেইভাবে অপ্রস্তুতে ফেলা, তারপরে অসুস্থ একজনকে রেখে ওরা কিনা যাত্রা দেখতে চলে গেল শেষ পর্যন্ত। প্রায় ঘন্টাখানিক কেটে গেল, এখন মামার বাড়ির কারোর কোনো পাত্তা নেই। মামাকে ফোন করেই যাচ্ছি, নট রিচেবল বলছে, আর মাসির ফোনটা তো বেজেই চলেছে। এখন তো মনে হচ্ছে আজ রাতেই চায়ের দোকানই কেটে যাবে। কোথায় যে লিচুতলা তা কি জানে। ভেবেছিলাম আজ রাতের মধ্যেই দেখা করে চলে যাব, এখন তো দেখছি না, এভাবে আর বসে থাকলে চলবে না, একবার শেষ চেষ্টা করতেই হবে। মামার বাড়ির চত্বর ছেড়ে বেরিয়ে আসার পরেই ধু ধু প্রান্তর শুরু হলো।
এত বছর পরেও জায়গাটা এখনো একই রকম দেখছি, নির্জন। আজ বুঝি অমাবস্যা, মাথার উপরে চাঁদটাও দেখা যাচ্ছে না। চারদিকে জমাট বাঁধা অন্ধকার। অন্ধকার রাস্তা ধরে হেঁটে চলেছে অনেকক্ষণ, কিন্তু এখনো অবধি কাউকে দেখতে পর্যন্ত পেলাম না যে জিজ্ঞেস করব। চায়ের দোকানের লোকটা বলেছিল এই রাস্তা ধরে 15 মিনিট মতো হাঁটলেই লিচুতলার মাঠ পাওয়া যাবে, কিন্তু এখন মনে হচ্ছে আজন্মকাল হেঁটে গেলেও লিচুতলার মাঠ আর খুঁজে পাবো না। একবার মনে হলো অনেক হয়েছে, কারো সঙ্গে দেখা করার কোনো প্রয়োজন নেই, এই পথেই ফিরে যাই। কিন্তু তখনই ঝোপঝাড়ের মধ্যে থেকে আলোর রোশনাই ঠিকরে বেরিয়ে এলো, সঙ্গে ক্ষীণ একটা গলার স্বর। না, এ কাজ তোমরা করো না, আমার প্রাণনাথকে কোথাও নিয়ে যেও না। ওকে ছাড়া আমার যে চারিদিকে আধার। খবরদার, যদি আমার জ্যোৎস্নার গায়ে কেউ হাত দিয়েছ, কি অপরাধ করেছি আমরা? আমরা তো দুজন দুজনকে ভালোবেসেছি মাত্র। যদি ভালোবাসা অপরাধ হয় তবে বেঁচে থাকাও অপরাধ। কথাগুলো শুনতে শুনতে এগিয়ে গেলাম সেদিকে। সামনে গিয়ে দেখি একটা প্যান্ডেল মতো, এর ভিতর থেকে উচ্চস্বরে কথাগুলো ভেসে আসছে। প্যান্ডেলে ঢোকার গেটে পর্দা ঝুলানো, আর গেটের মাথার উপর একটা হোর্ডিং ঝুলছে, বিশ্ব আলোক অপেরা নিবেদিত যাত্রাপালা, জাত পারিজাত। মনে মনে খুশি হলাম, এটাই তবে লিচুতলার মাঠ। তবে ঠিক জায়গাতে এসেছি মনে হচ্ছে। ভিতরে গেলে মামার বাড়ির কাউকে না কাউকে পেয়েই যাব, তাই আর দেরি না করে পর্দা সরিয়ে ঢুকে গেলাম ভিতরে। এই যে দাদা, তত্তর এ কোথায় চললেন? আগে টিকিট দেখান, টিকিট টিকিট। দেখলাম দরজার কাছেই দাঁড়িয়ে আছে এক সন্ডা মতন লোক, মাথায় হনুমান টুপি, চোখগুলো কেমন লাল লাল ফোলা ফোলা, চোখের তলায় কালি। আমার কাছে টিকিট নেই দাদা, আমাকে একটা টিকিট দিন। এই যে টিকিট নিন, 8 আনা দিন। রজত জয়ন্তী সপ্তাহ চলছে, আপনার জন্য টিকিটের দাম 1 আনাও কম হবেনি। আমি বুঝলাম তর্ক করে লাভ নেই, তাই পকেট থেকে 10 টাকার নোটটা বের করে ওনার হাতে দিয়ে সোজা ভিতরে চলে এলাম। প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখি সামনে বিশাল মঞ্চ, মঞ্চের পর্দা ফেলা। বুঝলাম বিরতি চলছে, চারদিকে কানায় কানায় লোকে ভর্তি। এত ভিড় আর অন্ধকারের মধ্যে চেনা মানুষকেও অচেনা লাগে, অতএব এইভাবে খুঁজে পাওয়া মুশকিল। একটু বসে যাত্রা শেষ হলে না হয় দেখা করে নেব, তাই জায়গা খুঁজে বসে পড়লাম। শুনতে পেলাম, কি সুন্দর পালা খান, বলো দেখিনি। হ্যাঁ, ছেলে মেয়ে দুটোর অভিনয় দেখি চোখ কান জুইরে গেল এক্কেরে। আমি ঘড়ি দেখলাম, বেশ রাত হয়ে গেছে তখন। আচ্ছা, পালা কখন শেষ হবে বলতে পারেন? পালার তো শেষ নাই গো। এক পালা শেষ হবে, শুরু হবে আরেক পালা। আমরা তো শুধু দর্শক মাত্র, সব কাজ তো তেনারাই করেন। মহিলাটির কথা কিছুই বুঝে উঠতে পারলাম না। ইতিমধ্যে পেটে ছুঁচোয় ডন দিতে শুরু করেছে। সেই বিস্কুট আর চা ছাড়া আর কিচ্ছু পেটে পড়েনি। ঠিক তখনই কানে এলো, এই ঘটি গরম, ঘটি গরম। ভাবলাম কিছুই যখন পেটে নেই, ঘটি গরম কিনেই খাই। ও দাদা, ঘটি গরম কত করে? 4 আনা, ঝাল হবে। গ্রামের জীবনযাত্রা কত সহজ সরল ভাবলাম, এখানে এখনো 4 আনাতেও খাবার পাওয়া যায়। 1 টাকা বের করে এগিয়ে দিলাম ওনার দিকে। এটা পুরোটাই রাখুন। লোকটা চোখ বড় বড় করে আমার দিকে তাকালো, কি যেন বিড়বিড় করলো, তারপর ঘটি গরমের ঠোঙা এগিয়ে দিয়ে মিশে গেল কোথায়। খিদেতে পেটে আগে থেকেই পাক দিচ্ছিল, তাই গরম গরম ঘটি গরম মুখে দিয়ে চিবোতে থাকলাম। সেই চিবোতে গিয়েই হলো যত বিপত্তি। টকঝাল ঘটি গরমের বদলে বিস্বাদ শক্ত কিছু মুখে পড়ল। চিবোতে গিয়ে যেন দাঁতগুলো ভেঙে গেল একেবারে। মুখ থেকে ফেলে দিলাম। সস্তা 3 অবস্থা। নিশ্চয়ই চানাচুরে পাথর মেশানো ছিল। ভেজাল চানাচুরের জন্য আরেকটু হলেই দাঁত কটাই পগার পার হচ্ছিল। আমি নড়বড়ে দাঁতে হাত বুলোচ্ছিলাম। ঠিক তখনই স্টেজের ওপর আবার ঝাঁকানাকা মিউজিক শুরু হলো। দেখলাম মঞ্চের পর্দা সরে গেছে। স্টেজের ওপরে অল্প আলোয় দেখতে পেলাম জনা কয়েক লোক একটা লোককে ঘিরে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এরা গ্রামের লোকেদের অভিনয় করছে। লোকটা হাত পা ছুঁড়ে চিৎকার করছে, আমাকে এভাবে বেঁধে রাখতে পারবে, কিন্তু আমার বুকের মধ্যে জ্বলন্ত প্রেমকে তোমরা কিভাবে বেঁধে রাখবে? প্রেমের অনল সবাইকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। নিচু জাতের মাইয়া লইয়ে লটর বটর করে তোর মুখে কোনো কথা সাজে না।
এক্ষুনি জমিদার মশাই আইসে তোর শাস্তির নিদান দেবে। ওদের কথার মধ্যেই দেখলাম একজন ধুতি পাঞ্জাবি পরা লোক উইংসের পাশ থেকে সামনে এলো। আর যে কজন লোক এতক্ষণ তর্ক বিতর্ক করছিল তারা মাথা নিচু করে সরে দাঁড়ালো। বুঝলাম এই সেই জমিদার। তবে তুমি মিত্তির বাড়ির ছোট ছেলে নগে? নিচু জাতের মেয়ের সঙ্গে ভাব ভালোবাসা করার শাস্তি তুমি জানো? ভালোবাসা কোনো জাত দেখে না, রং দেখে না, মান দেখে না। ভালোবাসা শুধু হয়ে যায়। কাউকে ভালোবাসা কি অপরাধ? আলবাত অপরাধ। আর তার শাস্তি হলো জ্যান্ত জ্বালিয়ে দেওয়া। না, আমি দেখলাম মেয়েটা স্টেজের অন্য প্রান্ত থেকে ছুটতে ছুটতে নায়ককে আড়াল করে দাঁড়ালো। বুঝলাম এই হলো এই যাত্রার নায়িকা। ওরে যদি মারতে হয় আগে আমার মারেন। ভালোবাসা যদি অপরাধ হয় আমিও সেই অপরাধে অপরাধী। তবে শাস্তিও একা পাবে কেন? দুজনকে শাস্তি দিন। না না, তুমি এসো না জ্যোৎস্না, চলে যাও। আমি এই হৃদয় তোমাকে দিয়েছি। আমি মরে গেলেও তোমার মধ্যে বেঁচে থাকবো। না, আমি তোমার কিছুই হতে দেব না। এই মেয়েটারে টান মারা ফেলাই দে। তখনই নায়িকা গর্জে ওঠে। এই তোরা নাকি লেখাপড়া করা বাবু? তোরা জানিস না আমাদের সকলের একখানি জাত, আমরা মাইন্সের জাত। মাইয়ার মুখে ক্ষয় ফুটতাছে। ঠিক আছে, ও যখন পুড়ে মরার ইচ্ছে তখন একসঙ্গে জ্বালিয়ে দে দুজনকে। দেখলাম দুটো ছেলে মেয়েকে ওরা জোর করে টানতে টানতে নিয়ে গিয়ে গাছের সঙ্গে শক্ত করে বেঁধে দিত। জ্যোৎস্নার কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন। তোমাকে ছাড়া বেঁচে আমি কি করব? তার থেকে মরণই ভালো। একসঙ্গে মরতে তো পারবো। আমি মুগ্ধ হয়ে ওদের অভিনয় দেখছিলাম। মনে হলো যাত্রা নয়, যেন কোনো সত্যি ঘটনা চোখের সামনে ঘটছে। নিজের অজান্তেই চোখের কোণে জল জমে উঠেছিল। দেখতে দেখতে গায়ের লোকজন জমিদার মশাইয়ের নির্মম নির্দেশে ওদের গায়ে তরল ঢালতে শুরু করল। তারপর আগুন ছুড়ে দিল ওদের দিকে। দাও দাও করে জ্বলে উঠল সব। একেবারে সত্যিকারের আগুনের মতো জ্বলছে যেন চারদিক। হঠাৎ নায়ক নায়িকার অদ্ভুত পরিবর্তন দেখতে পেলাম। ওরা কর্কশ স্বরে চিৎকার করে উঠল, আমাদের জ্বালিয়ে মারতে চাইছিস? আমাদের কেউ আলাদা করতে পারবে না, কেউ না। আমি দেখলাম ওদের মুখ চোখের চেহারা যেন কেমন পাল্টে গেছে। ওদেরকে আর বিন্দুমাত্র মানুষের মতো দেখতে লাগছে না। ওদের সারা শরীর যেন সত্যি সত্যি জ্বলে পুড়ে গেছে। স্টেজের চারদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন। আর এই বিভৎস চেহারার ছেলেটা আর মেয়েটা স্টেজের সমস্ত কলাকুশলীদের টানতে টানতে নিয়ে যাচ্ছে সেই আগুনের দিকে। সবাই চিৎকার করে উঠছে, পেয়েছিস তোরা? আমাদের মারবি? কাউকে ছেড়ে দেব না, কাউকে না। এই তোদের কেউ ছাড়বো না। তোরা সব দেখেও কোনো প্রতিবাদ করিসনি, অতএব তোরাও মর। দর্শক আসনের দিকে আঙুল তুলে হুমকি দিল ওরা। আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না এটা কি যাত্রার কোনো অংশ নাকি সবকিছু সত্যি। কিন্তু যখন দেখতে পেলাম মঞ্চের আগুন ধীরে ধীরে এগিয়ে আসছে দর্শক আসনের দিকে আর আশপাশের লোকেরা প্রাণ ভয় চিৎকার করে পালানোর চেষ্টা করছে, তখন বুঝতে পারলাম এখানে গন্ডগোল কিছু একটা আছে। অন্ধকারে পালাবো কোথায়? পকেট থেকে মোবাইল বের করে আলো ফেললাম। সঙ্গে সঙ্গে ঘটি গরমের ঠোঙাটা কোল থেকে গড়িয়ে পড়ে গেল মাটিতে। চমকে উঠলাম, ঠোঙায় ঘটি গরম নেই, তার বদলে কিছু হাড়ের টুকরো, দাঁত আর রক্ত। আমার মাথায় সব তালগোল পাকিয়ে গেল। ঘাড় তুলে তাকিয়ে দেখি আশপাশে থাকা সব মানুষগুলো আর মানুষ নেই। ওরা যেন অশরীরী, ওদের চেহারা ঝলসানো, বিভৎস। সবাই আমার দিকে তেড়ে এলো। আমার সারা শরীর জুড়ে শিহরণ খেলে গেল। কি করবো বুঝে উঠতে পারছিলাম না। ঠিক তখনই আশপাশ থেকে এই চিৎকার শুনতে পেলাম, পলু, এই পলু। আরে এই তো মামার ডাক। আমি বুকে ভরসা পেয়ে চেঁচিয়ে উঠলাম, মামা আমি এখানে, আমাকে বাঁচাও, ওরা মেরে ফেললো। এই পেছন দিক দিয়ে তুই পালিয়ে আয় এক্ষুনি। আমি দেখলাম প্যান্ডেলটা দাউ দাউ করে জ্বলছে। দর্শক আসন যে কোনো সময় এই আগ্রাসী অনল পুড়িয়ে ফেলবে। এদিকে পিশাচগুলো তেড়ে আসছে এদিকেই।
আমি ছোট দরজাটা লক্ষ্য করে ছুটতে শুরু করলাম। চোখ বন্ধ করে ঠিক কতক্ষণ ছুটেছি জানি না। ঝোপঝাড় পেরিয়ে অবশেষে মামার সঙ্গে দেখা হলো, কিন্তু তখনও কথা বলার সময় ছিল না। মামাও ছুটছিল, তার সাথে আমিও। অবশেষে মামার বাড়ি পৌঁছলাম যখন, তখন মাঝরাত। তুই ওই ঝোপ জঙ্গলের মধ্যে কি করছিলি? কি করবো আবার, শুনলাম তোমরা ওই যাত্রাপালা দেখতে গেছো, আর তাই। উমা, কে বললো তোকে? ওই তো পাশের বাড়ির। ও, বুঝেছি, সুবর্ণা বলেছে না। আমরা কোথাও যাইনি রে, বাড়িতেই ছিলাম। আচ্ছা, যাবো কি করে বলতো ওনাকে এভাবে রেখে দিয়ে? আর তুই তো আমাদের একবার ফোন করতে পারতিস রে। ফোন তো করেছিলাম, এই যে দেখো। কই? এই দেখ, এই দেখ, কোনো ফোন আসেনি। আশ্চর্য। আর আমি এটাও বুঝলাম না যে ওই যাত্রাপালায় আমার সাথে কি হচ্ছিল। ওখানে কোনো যাত্রাপালা হয় না বল, ওখানে কিছুই হতে পারে না। ওই লিচু তলায় অনেক ইতিহাস লুকিয়ে আছে, সেসব তোর না জানাই ভালো। বেঁচে ফিরেছিস, এই সৌভাগ্যে।